দুর্ভাগ্য হচ্ছে আমি বাবার মৃত্যুর সময় বাবার কাছে থাকতে পারি না, এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। বাবার এই শেখ হাসিনা সরকার থাকতে আমরা কখনো বাইরে যেতে পারতাম না, এটা সত্য কথা। আমাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের 7 বছর খাটার শেষে আমরা সবাই আশা করছিলাম যে হয়তো আমরা মুক্তি হতে পারবো। জেলখানাতে সবচেয়ে বেশি মিস করছি আমার বন্ধু বান্ধবের কথা, তারা প্রায় সবাই এস্টাবলিশ হয়েছে। আমরা শতভাগ আশাবাদী যে 18,000 বিডার আছি, আমরা অবশ্যই আমাদের চাকরি ফেরত পাওয়ার আশা করি এবং এই সরকার দেবে, আমরা এটাও আশাবাদ। পিলখানা হত্যাকাণ্ডের প্রায় 16 বছর পর মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন বালিয়াডাঙ্গির রবিউল ইসলাম। কয়েকদিন আগেও প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য অল্প সময়ের জন্য গ্রামের বাড়িতে ফিরেছিলেন তিনি। রবিউল আছেন, সকালবেলা এসেছেন, তার ভাই তাকে নিতে গেছিল ঢাকার কেরানীগঞ্জ কারাগারে। 250 জন যে বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন তার মধ্যে একজন রবিউল। এর বাইরে ঠাকুরগাঁয়ে 3 জন রয়েছেন, একজন হরিপুরের আর একজন ভুল্লি এলাকার। আমরা রবিউলের সাথে কথা বলতে চাই। রবিউল আছেন আমাদের সাথে। রবিউল, চাকরি পাওয়ার 19 দিন পরেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে রবিউল কারাগারে ছিল। রবিউলের বাবা অসুস্থ ছিল। তার বাবার শেষ আশা প্রত্যাশা ছিল যে তার ছেলে কারামুক্ত হয়ে ঘরে ফিরবে, এরপরে তার ছেলেকে এক পলক কারামুক্ত দেখে তিনি মারা যাবেন। বাবার যে শেষ আশা, সেই আশা পূরণ হয়নি। সেই আশা, সেই দুঃখ এসে রবিউল প্রকাশ করেছেন। আমরা একটু জানতে চাই, রবিউল ভাই, আপনি তো কারামুক্ত হলেন, কেমন লাগছে এখন মুক্ত আকাশে? মুক্ত আকাশে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু আমরা বাবা জীবিত থাকলে এই আনন্দটা আরও দ্বিগুণ হতো। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যে এই সরকারের মাধ্যমে আমরা মুক্ত হতে পেরেছি। এই সরকারকে অনেক ধন্যবাদ। রবিউল ভাই, আমরা যেটা শুনেছি যে বিডিআর বিদ্রোহের দিন অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, অনেক সাধারণ সদস্য মারা গেছে। আপনি যেহেতু অল্প সময় ছিল এখানে, মানে কিভাবে বুঝিয়ে উঠলেন যে এরকম একটা ব্যতিক্রম ঘটনা ঘটতেছে? কি মনে আছে আপনার? আচ্ছা, আমি যখন নতুন সৈনিক পিলখানায় জয়েন করার পরে এই 25 তারিখে একটা দরবার অনুষ্ঠিত হয়। দরবার অনুষ্ঠানে আমি হাজির ছিলাম। হঠাৎ করে কি হইলো আমি বুঝতে পারে উঠলাম না। সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করলো, আমি ছুটে আমার ইউনিটে যেয়ে পলায় রয়েছিলাম। তারপরে আমরা দেখি সবাই ভাগা শুরু করছে, পরে আমরা সবাই ভেঙে গিয়ে আবার 3 তারিখে জয়েন করলাম। মানে এই যে এতগুলো সৈনিক মারা গেল কিংবা এই যে গোলাগুলির ঘটনা, এগুলা কি মানে আপনাদের চক্ষুরে আড়ালে নাকি আপনাদের সামনে ছিল? আমার চাকরি যেহেতু মাত্র 19 দিন ছিল, আমি কারো কিছু চিনতেও পারি নাই, কারো সম্পর্কে কিছু দেখিও নাই। এটা আসলে আমাদের কিছু দেখি নাই, কিছু আমাদের দেখার আড়ালে হয়েছে। মানে অল্প সময় যেহেতু ছিলেন আপনি, আপনার দেখার সুযোগ হয়নি। আমরা আপনার বাস্তব জীবনে একটু আসতে চাই। বাস্তব জীবনে চাকরি পেয়েছেন খুব অল্প বয়সে, এরপরে 19 দিন চাকরির জীবন, দীর্ঘ 17 বছর জেলখানায় পার করলেন। কি জীবনের শেষ কিছু হারিয়েছেন বলে মনে করেন? আমার জীবন থেকে আমার গোল্ডেন টাইম 16 বছর হারিয়ে গেছে। এটা যৌবন জীবন প্রায় মনে হয় শেষ। আমি হয়তো চাকরিতে থাকলে একটা ভালো বিয়ে করতে পারতাম, আমার ফ্যামিলি স্টেবলিশ হইতে পারতো। এখন আমার জীবনও প্রায় শেষ, আমার ফ্যামিলিও কিছু গুছাইতে পারে নাই। আমার বড় ভাই আছে, সে তার নিজের জীবনটা আমার দেখাশোনা করার জন্য সে নিজের জীবনটা গুছাতে পারে নাই। সে সবসময় আমার দেখাশোনা করছে। আমার বিভিন্ন প্রয়োজন হয়েছে, সাক্ষাতের প্রয়োজন হয়েছে, কাপড় চোপড়ের প্রয়োজন হয়েছে, সে আমার পিছনে সবসময় ছুটছে, উকিলের কাছে দৌড়াদৌড়ি করছে। এই জন্য তার জীবনটাও সে করতে পারে নাই, আমার জীবনটাও আমি করতে পারি নাই। আমাদের দুটো প্রায় পরিবারটাই আমাদের ধ্বংস হয়ে গেছে। মানে আপনার ভাই শাহজাহান আলী এবং শাহজাহান আলী আপনার পিছনে ছুটতে তার জীবনের যে গোল্ডেন সময় সেটা ব্যয় করে ফেলেছে, আর আপনি জেলখানায় থেকে। বাবার গল্পে আসতে চাই। বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, বাবাকে মিস করেছেন। সর্বশেষ দেখা হয়েছে, বাবার লাশ দেখতে পেয়েছেন আপনি, ওই দিন প্যারোলে মুক্তি পেয়েছেন। এটা কি সৌভাগ্য বলবেন না দুর্ভাগ্য বলবেন? আচ্ছা, এটা দুর্ভাগ্য বলা যায়, আবার সৌভাগ্য বলা যায়। জেলখানা থেকে বাবার কবরে মাটি দিতে পেরেছি, এটা সৌভাগ্য যেমন। আর দুর্ভাগ্য হচ্ছে আমি বাবার মৃত্যুর সময় বাবার কাছে থাকতে পারি না, এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। বাবার ছেলের কাছে অনেক চাওয়া পাওয়ার থাকে, ছেলের কাছে ভালোবাসা পাওয়ার থাকে, আমি বাবারে ভালোবাসা দিতে পারি না এবং বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি। 16 বছর আমি যখন ছোট ছিলাম, বাবা আমার খুবই পছন্দ করতো, কিন্তু যাওয়ার সময় হচ্ছে আমি যখন সাপ্তাহিক ফোন পাইতাম, আমি বাবার সাথে কথা বলতাম। বাবা খালি আমার বলতো যে কবে আসবা, তোমার জন্য আমি দেখে মরতে পারি। এটা সবচেয়ে দুঃখের জন্য, আমি বাবার দেখে মরতে পারি না। বাবা সৌভাগ্য হয়েছে, বাবার কবরে মাটি দিতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আপনাদের ওখানে অসংখ্য নিরপরাধ বিডিআর সদস্য রয়েছে, তাদের এরকম পরিবারে অসংখ্য কাহিনী রয়েছে। আপনার মা এখন প্রচণ্ড অসুস্থ, মানে যেহেতু বাড়িতে ফিরেছেন, মানে মায়ের জন্য কি করতে চান, আর আপনার এই চাকরি পূর্ণ বহালের দাবি কি আপনারা করবেন কিনা যারা মুক্তি পেয়েছেন? আচ্ছা, আমরা প্রায় এই 18,000 বিডিআর ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত হয়েছি। আমি শুধু একা না, শুধু আমারটা চাইতে চাই। আমার যত 19 দিন চাকরি, আমি ঘটনার সাথে কোনোভাবে জড়িত ছিলাম না, আমি সম্পূর্ণভাবে নির্দোষ। এবং 18,000 সৈনিক যারা আসলাম, আমি সরকারের কাছে আবেদন জানাবো যে সরকার যেন এই 18,000 বিডিআরের ক্ষতিপূরণ দেয়
এবং পুনর্বাসন করে, যাদের চাকরি বয়স আছে তারা যেন চাকরি করতে পারে। সরকার যে আমাদের উপর যেন এই ন্যায় বিচারটা করে, না হলে আমরা নিঃস্ব হয়ে গেছি। প্রায় সব 18,000 পরিবারের প্রায় নিঃস্ব। একটা জিনিস স্পষ্ট পরিষ্কার, গণমাধ্যম এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা না ঘটতো তাহলে বিডিআরের যে সাবেক সদস্যরা আপনারা রয়েছেন তারা মুক্তি পেতেন না। আপনারা কি দীর্ঘদিন ধরে এই যে ফার্স্ট টাইমে আওয়ামী লীগের ক্ষমতা আসা, সেকেন্ড টাইমে আসা, থার্ড টাইমে আসা, এই অবস্থাগুলো কিভাবে কেটেছে আপনাদের? আচ্ছা, এই শেখ হাসিনা সরকার থাকতে আমরা কখনো বাইরে যেতে পারতাম না, এটা সত্য কথা। কারণ আমরা আমাদের মামলা, বিভিন্ন মামলা আমরা হাইকোর্টে ট্রায়ালে উঠাইছি, কিন্তু কেউ আমাদের মামলাটা নেয় নাই। শুধু বিডিআর মামলা দেখে কেউ ওই মামলাটা রিসিভ করে নাই। কোনো বিচার কার্য বলছে যে সবাই অসম্মতি জানাইছে যে তারা এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা আমরা নিতে পারবো না। তাহলে বুঝে যাচ্ছে যে শেখ হাসিনা সরকার থাকলে আমরা কখনো বের হতে পারতাম না। আপনারা কি খুব আশায় ছিলেন সেখানে? হ্যাঁ, আমরা শতভাগ আশা ছিলাম। যখন আমরা তো আমাদের যত ডিপার্টমেন্টের একটা সাজা আছে, আমাদের ডিপার্টমেন্টের সাজা আমাদের 7 বছর খাটার শেষে আমরা সবাই আশা করছিলাম যে হয়তো আমরা মুক্তি হতে পারবো। কিন্তু সামান্য একটা বিস্ফোরক মামলা দিয়ে, এই বিস্ফোরক মামলা দিয়ে আমাদের 16 বছর আটকে রেখেছে ছিল সেই সরকার। এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 3টা মামলা হয়েছে, একটা হত্যা মামলা, একটা বিস্ফোরক মামলা, একটা ডিপার্টমেন্টাল মামলা। ডিপার্টমেন্টাল মামলা খাটার শেষ 7 বছর, আমার 16 সালে খাটা শেষ হয়ে গেছে। তারপর অতিরিক্ত তারা 7 বছর খাটা লাগলো এই বিস্ফোরক মামলার জন্য। এই সাবেক সরকার আমাদের আটকে রেখেছে, সে তার স্বার্থ উদ্ধার করে আমরা বাইরে হলে তার স্বার্থ নষ্ট হয়ে যাবে, সেজন্য সে আমাদের আটকে রেখেছে। ডিপার্টমেন্টাল মামলায় সাজা ছিল আপনার 7 বছর, সেটা আপনি অতিবাহিত 2016 সালে করে ফেলছেন। এরপর আরেকটি বিস্ফোরক, আরেকটি হত্যা মামলায় আপনাদেরকে অভিযুক্ত মামলায় জেলে কারাগারে রাখা হয়েছিল। এর বাইরে রবিউল ভাই যদি বলি আমি যে আপনার যেহেতু আমার এলাকাতেই বাড়ি, এই এলাকায় এই যে গ্রামীণ বৈচিত্র্য বলেন, নানা কিছু সব কিছু মিস করছেন, সবচেয়ে বেশি কোন কথাটা মনে পড়তো জেলখানাতে? জেলখানাতে সবচেয়ে বেশি মিস করছি আমার বন্ধু বান্ধবের কথা। তারা প্রায় সবাই এস্টাবলিশ হয়েছে। আমি চিন্তা করি যে আমি যখন বাড়ি যাই তারা তো সবাই এস্টাবলিশ হয়েছে, আমি কি করব? কারোর সাথে মিশতে পারবো না, সবাই যার যার মতো ব্যস্ত থাকবে, আমি তো কারোর সাথে মিশতে পারবো না, আমি কী করবো? এই জিনিসটা আমি খুব মিস করছি। রবিউল ভাই, এখন মানে প্ল্যান কি? সরকার যদি ধরেন যে আপনাদেরকে তো এখনও অনেকের জামিনে হয়নি, বেকার, এখন কি বাড়িতে যেহেতু ফিরছেন আপনি, কয়েকদিন ঘোরাফেরার পর কি প্ল্যান আবার চাকরির জন্য চেষ্টা করবেন নাকি পুনরায় যুদ্ধ করবেন চাকরি ফিরে পাওয়ার জন্য? আমরা শতভাগ আশাবাদী যে আমরা যেহেতু কোনো অন্যায় করি নাই, তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদের জোর করে চাকরিটা খেয়ে নিয়ে ফেলেছে। আমরা শতভাগ আশাবাদী যে 18,000 বিডিআর আছি, আমরা অবশ্যই আমাদের চাকরি ফেরত পাওয়ার আশা করি এবং এই সরকার দেবে, আমরা এটাও আশাবাদী। ধন্যবাদ রবিউল ভাই আপনাকে। রবিউল শুধু নয়, রবিউলের মতো যারা নিরপরাধ সাবেক বিডিআর সদস্য রয়েছেন তারা সকলে আশাবাদী যে কারামুক্তির পরে তারা তাদের পরিবারের পুনর্বাসনের জন্য চাকরি ফিরে পাবেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অনেক রবিউলের মতো অনেক অবিবাহিত যুবক বিয়ে করবে, হাসি ফুটাবে, সংসার জীবনে ফিরে যাবে, এই আশা, এই প্রত্যাশা। এই রবিউলের গল্প সহ আমরা আরও অন্য গল্প জানাবো আপনাদেরকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।